মনে হয় এই জিনিসগুলো তাদের বাবা-মারা যত দেখবেন ততই তাদের কাছে খারাপ লাগবে, কষ্ট পাবেন। তো আমি সেই জিনিসগুলো আর এখানে নতুন করে দেখাতে চাই না। আমরা আলোচনায় যেতে চাই যেটা আ আমরা সকাল থেকেই জানার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম আসলে ঘটনাটা কি? শাহনাজ ম্যাডাম উনার সাথেও আমার কথা হচ্ছিল। তিনি নিজেই বলছিলেন যে এই পুরো ঘটনাটার সাথে আপনারা জানেন যে তিনার স্বামী একজন স্কোয়াড্রন লিডার ছিলেন এবং তিনি আ আ শহীদ হয়েছেন। ক্যাপ্টেন শাহনাজ তিনি শুরু থেকেই বলে এসেছেন যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবং আজকের এই ঘটনাটার সাথেও আমাদের আ সম্মানিত অতিথি তিনি মনে করছেন অনেক সিমিলারিটিস খুঁজে পাচ্ছেন। আমরা তার কাছে জানবো যে কিভাবে কি হলো? একটা বিমান দুর্ঘটনা দেশে ঘটতেই পারে। কিন্তু যেহেতু আমাদের দেশের প্রতিটি ঘটনার সাথে এখন ভারতীয় গোয়েন্দা এই চক্র আ আ তারা জড়িত থাকতে পারে, থাকার আ আশঙ্কা করা হয়। সো আমাদের কোনো কিছুই সন্দেহের বাইরে রাখা যাবে না। আমি আগেই ১ম এই আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কাছে একদম সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত কোনো কিছু নিয়ে আমাদের এই লাইভটি করা হচ্ছে না। আমরা কিছু প্রশ্ন এখানে করতে চাই, যেগুলো নিয়ে আমরা লাইভের আগেও আলোচনা করছিলাম। সেই প্রশ্নগুলো আমার মনে হয় সরকার যদি গুরুত্ব সহকারে আ বিশ্লেষণ করেন, তদন্ত করে দেখার চেষ্টা করেন, যদি এখানে কোনো ধরনের আ ষড়যন্ত্র থেকে থাকেন সেটা আমার মনে হয় বেরিয়ে আসবে। শাহনাজ আপা আপনাদের আ আ যে কথা আপনি বলছিলেন যে আজকের যে ঘটনাটি ঘটেছে এখানে কি মনে করেন? আ যদি নাকি দুর্ঘটনা হয়েও থাকে আমরা এই দিকটাই বোধহয় আগে শুরু করি। যে এত পুরাতন একটি যুদ্ধ বিমান যেটার আপনি বলছিলেন যে এটার আ মানে অনেক আধুনিক সুযোগ সুবিধা কিছুই নাই। সেরকম একটা যুদ্ধ বিমান এটা কি আসলেই মানুষকে আ মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অবস্থা না? গত আমার মনে হয় লাস্ট বিডিআর ঘটনার পরে আমি আপনার যে ইয়ে দিয়েছে এরপর আসলে কোথাও আর কথা বলি নাই, বুকে পাথর চেপে একের পর এক ঘটনা দেখে যাচ্ছি। বিভিন্ন রকম ঘটনা দেশে হচ্ছে এবং বোঝা যায় যে এত ফ্রিকোয়েন্টলি মানে একটা চক্র নাশকতার পরিকল্পনা একের পর এক করছে। এই জন্য আমাদের স্কেপটিক্যাল হওয়াই স্বাভাবিক। এবং আজকেও সারাটা দিন বুকে পাথর বেঁধেছিলাম। ভাবছিলাম যে এত মানুষ এত কিছু জানে, হ্যাঁ, যারা এটার সাথে যুক্ত বা এই ক্র্যাশের ক্র্যাশের কাছে ছিল অথবা অর্গানাইজেশনের ভিতরে ছিল, তারা তো চুপ করে আছে, তারা তো কোনো কিছু বলছে না, আমি বলার কে? কিন্তু আসলে কি, যখন বাচ্চাগুলোর ফুটেজ দেখলাম যে ছোট ছোট বাচ্চা, গায়ে একটু চামড়াটাও তার অবশিষ্ট নাই, সে কাঁদছে, সে হাঁটছে, তখন আমার মনে হয়েছে যে আমাকে আল্লাহ প্রশ্ন করবেন যে তোমরা তোমাদের তো জবান দিয়েছিলাম আমরা, তোমাদের তো আমরা দিয়েছিলাম, প্রশ্ন করার জন্য জবান দিয়েছিলাম, তোমরা প্রশ্ন করোনি কেন? সেই জায়গাটা থেকে আমার নিজের একটা বাচ্চা আছে, আসলে খুব খারাপ লেগেছে এবং আমার মনে হয়েছে যে আসলেই মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এবং যেটা আসলে তদন্তে সাহায্য রাখতে পারে, সেই কথাগুলো আমি বলতে চাই। আমি আপনারা অনেকে জেনে থাকবেন যে আমার হাজবেন্ড স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ, বিডি 8899, উনি 2010 সালের ডিসেম্বর 20 ডিসেম্বর একটি PT-6 বিধ্বংস হয়ে মারা যান। ওনার PT-6টা ছিল হচ্ছে আপনার ঢাকার বাইরে, এরকম জনবহুল এলাকায় ছিল না এবং সেই কারণেই আম, আসলে ওই আপনার এত ক্যাজুয়ালিটি হয়নি। ওখানে দুজন অফিসার ছিলেন ভেতরে, স্কোয়াড্রন লিডার মাহমুদ এবং স্কোয়াড্রন লিডার আশরাফ। ওনারা দুজনেই স্পট ডেড হয়ে যান, মারা যান। কিন্তু এই ঘটনা ঘটার পরে যেটা হয় যে আমি যেহেতু একজন মিলিটারি অফিসার, আমি ঘটনাটা তদন্ত করার চেষ্টা করি নিজের মতো করে এবং অনেককে প্রশ্ন করি, যেটা আমার আসলে অভ্যাস। আপনি বিডিআর এর ঘটনা তো বুঝতে পেরেছেন যে আমি কিন্তু অনেক প্রশ্ন নিজে নিজে করেছি, নিজে রিসার্চ করেছি। এবং আমি মনে করি যে প্রশ্ন, মানে একটা জিনিস আমার মাথায় ঢুকে না যে প্রশ্ন করা যাবে না কেন, প্রশ্ন করতে অসুবিধা কি? হ্যাঁ, আমরা তো সবাই উত্তরটা জানতে চাই। এখনো যদি যদি কিনা যে এইটা বলা যাবে না, তখন আমি দেখলাম যে একটা ব্যাপারে এয়ারফোর্স খুব মানে নিশ্চুপ ছিল, সেটা হচ্ছে যে ব্ল্যাক বক্সটা কোথায়। যখন আমি প্রশ্ন করছিলাম যে স্যার এখানে তো একটা ব্ল্যাক বক্স থাকবে, এবং ব্ল্যাক বক্স আমার জানা মতো এটা টাইটানিয়ামের তৈরি হয় এবং এটা খুবই শক্ত, এটার ভেতরে লাস্ট যে কমিউনিকেশন হয়, অর্থাৎ যে পাইলটের সাথে যে লাস্ট যে ইয়ার কমিউনিকেশন, গ্রাউন্ডের কমিউনিকেশন, সেই কথাটা তো ওখানে আছে। তা আমার তখন আসলে ইমোশন থেকে বলেছিলাম যে লাস্ট কথাটা সে কি বলেছিল, এটা একটু আমাকে শুনতে দেন। এই ব্যাপারটা যখনই আমি জিজ্ঞেস করেছি, আমার কাছে মনে হয়েছে ইচ অ্যান্ড এভরি ওয়ান ফ্রম এয়ারফোর্স তারা আমাকে অ্যাভয়েড করা শুরু করলো।
যাতে আমি আচ্ছা, কোনোভাবে এই একটা এই শান্তি প্রশ্নটা না করি। ম্যাডাম, একটা জিনিস আমি একটু জানতে চাই। আমার সাথে যেহেতু একজন সার্ভিং অফিসারের সাথে কথা হচ্ছিল, আছে যিনি শহীদ হয়েছেন। তার খুবই মানে আমি যার সাথে কথা বলছিলাম তার ভাষ্য অনুযায়ী যে এয়ারফোর্সের ৩ জন বেস্ট ফ্রেন্ডের মধ্যে তার একজন। তো উনি বলছিলেন যে এটা নাকি ব্লাক বক্স নাই। এটা কি সম্ভব নাকি? আম, উনি যেহেতু সার্ভিং, আমি আসলে ওনার উপর রেসপেক্ট রেখেই বলবো। আমি যত এয়ার ইনভেস্টিগেশন দেখেছি বা দেখেছি, ব্ল্যাক বক্স থাকবে না আমার জানা মতে। আমার জানা মতে থাকার কথা। এখন আই মাইট বি রং এজ ওয়েল, বাট আমি আমার হাজবেন্ডের যেটা, মানে ব্ল্যাক বক্স থাকবে না এটা মানে রীতিমতো অসম্ভব। আপনি যদি একটু মানে পড়াশোনা করেন আর কি, তাহলে জানতে পারবেন। বাট উনি যে অ্যাঙ্গেল থেকে বলেছেন, দ্যাট মাইট বি ট্রু অলসো। এনিওয়ে, আমরা এয়ারফোর্সের কাছ থেকে আশা করব যে তারা এটা একটা উত্তর দিবে। তো আমি কি প্রসঙ্গে একটা কথা বলছি, অনেক প্রশ্ন হচ্ছে, অনেক আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু এয়ারফোর্সের যে ইউনিট, যে সংশ্লিষ্ট ইউনিট, একটা ইউনিট থেকে তো, একটা ইউনিটে তো সে চাকরি করছিল, সাগর, এই ছেলেটা, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। হ্যাঁ, তো সে তাদের ইউনিট থেকে অথবা এয়ারফোর্সের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো বিবৃতি দেখতে পাইনি। হয়তো বা আগামীকালকে সকালবেলা বিভিন্ন পত্রপত্রিকা আসবে আশা করছি। তো ওই বিবৃতিগুলোতে আমি কিছু প্রশ্নের উত্তর আশা করব, এবং সেই প্রশ্নগুলো রাখার জন্যই আসলে আমার এখানে আসা। আমার কাছে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ না যে মানে কেন এটা ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে কেন প্রশিক্ষণ বিমান চললো বা করলো, এটা বহু বছর ধরে চলে আসছে। আচ্ছা, আপনি আমার কাছে একটা প্রশ্নের উত্তর দেন আগে। সেটা হলো যে যে বিআরটিএ তে যে এসব যে এত খারাপ খারাপ বাস চলে রাস্তাঘাটে, এগুলো কি কোনো ফিটনেস ছাড়া চলে? চলে না, প্রতি বছর তাদের ফিটনেস নিতে হয়, রাইট? তো একটা এয়ারক্রাফট, সেটার অবশ্যই ফিটনেস আছে, ফিটনেস আছে, সার্টিফিকেট আছে, এটা বহু বারংবার চেক আপ হয়, এবং বহু একজন পাইলটের জীবনের মূল্য যে অনেক বেশি, এটা এয়ারফোর্সও জানে। সো তাদের যদি প্রপার ফিটনেস থেকে থাকে, তাহলে সেই ফিটনেসের মানে ওনারা যে এটার এক্সপায়ারেশন ডেট কবে ছিল, এটার ফিটনেস ছিল, ওনারা সেই বিষয়ে বিবৃতি দিক। এবং তার আগে যে তার কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি ছিল না সেটা প্রপারলি পরীক্ষা করা হয়েছে, সেটা ওনারা একটা ইয়ে দিক। বা এরকম কোনো কিছু কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। তো আমার যেটা প্রশ্ন আর কি মেইনলি, আমি যখন যেহেতু আমি ঠিক যেখান থেকে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কুর্মিটোলা এয়ারবেস থেকে সে ফ্লাই করেছে, ঠিক সেখানে আমি বেশ কিছুদিন অবস্থান করেছি আমার হাজবেন্ডের সাথে। সে মিগ-29 এর পাইলট ছিল এবং তার পাশেই কিন্তু F7 ইউনিটটা ছিল। তো সেখান থেকে আমি জানি যে যখন একজন অফিসার ফ্লাই করে, যেদিন সকালবেলা, ধরেন আমি আজকে সকাল 10টায় আমার ফ্লাইট বা আমার মিশন আছে, তার আগে কিন্তু 7 থেকে 8 জনের একটা টিম থাকে যারা এই এয়ারক্রাফটার ফুল চেক আপ করে, বারংবার চেক আপ করে, টেস্ট, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য। তো আপনার এরা করে হচ্ছে এয়ারম্যান, মানে আমরা যেমন আর্মিতে বলি সৈনিক, ওরা বলে এয়ারম্যান। এয়ারম্যান এবং ওদের যে সিও, আমরা যেমন জুনিয়র কমিশন অফিসার, একজন ওদের মানে তারা মোটামুটি শিক্ষিত এবং তারা জিনিসটা জানে, অবশ্যই তারা জানে। ইভেন তারা কোনো কোনো সময় ওই অফিসারদেরকে বিভিন্ন বিষয় ট্রেনও করে। তো ওদের কিন্তু সকালবেলা কাজ থাকে প্রতিটা এলিমেন্ট এক একটা 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 করে চেক করা, এবং কোনো জায়গায় এবং ওই চেক লিস্টে ইয়ে করা। এবং সেই মানে পাইলট উনি যখন উপরে মানে বসেন সিটে, তখনও কিন্তু ওনাকে অনেক কিছু চেক করতে হয়, ইজেকশন সিট ঠিক আছে কিনা, ক্যানোপি অফ অন, ফুয়েল লাইন ঠিক আছে কিনা। মানে আমার জানার মধ্যে 152 আর সামথিং। কারণ একবার আমাকে আশরাফ বলেছিল যে আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করো, তো মানে আমি, ও একের পর এক চেক লিস্ট বলে যাচ্ছিল আমাকে, মানে বিকজ হি ওয়াজ প্র্যাকটিসিং। এবং আমি এটা জানি যে সলো পাওয়া, মানে এয়ারফোর্সের সলো পাওয়া, এটা একটা বিশেষ বিশেষ ঘটনা। আপনি সার্টেন আওয়ার ফ্লাই করার পরে, অর্থাৎ আপনি যখন ধরেন আপনি একজন অফিসার হলেন নতুন, আপনি একটা এয়ারক্রাফট আপনাকে দেওয়া হলো, F7 A5, যে যখন একটা যুদ্ধ দেওয়া হলো, আপনি সেটার উপরে কিছু সার্টেন আওয়ার পাবেন। সেই আওয়ারটা যখন আপনার লগ বুকে হয়ে যাবে, তখন আপনাকে একটা, এটা একটা সেলিব্রেশনের মতো হয় যে আজকে থেকে তুমি সিনিয়র হয়ে গেছো, তুমি ম্যাচিওর্ড হয়ে গেছো, তুমি এখন থেকে সলো মানে একা, সলো মানে একা, তুমি একাই একটা এয়ারক্রাফট নিয়ে বের হবে। এবং ওই দিন কিন্তু একটা সিরিমনির মতো হয়, সে যখন নেমে আসে তার জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা থাকে। আমি জানি না আশরাফদের সময় সিস্টেম ছিল যে ওদের এওসি বা ওনাদের যিনি বেস কমান্ডার, ওনারা একটা সিগারেট অফার করেন যে তুমি বড় হয়ে গেছো, এজ এ মানে জাস্ট একটা ইয়ে হিসেবে, এবং পানি দিয়ে তাকে ভেজানো হয়। সো আজকে যদি ফ্লাইট, যেটা শুনছি আমরা যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের প্রথম সলো ছিল, তাহলে তো এটা খুব মানে সিরিমনির জন্য তারা আগেই থেকে রেডি থাকার কথা, তাই না? এই অনুষ্ঠান হবে, সে নামবে, আজকে তো সে সলো পাবে, এটা তো অনেকবার চেক হওয়ার কথা। ইভেন ইভেন শুধুমাত্র এয়ারম্যানরাই না, ইউনিটের সিনিয়রদেরও এটা চেক করার কথা। তো চেক করার সময় কি ওনারা কোনো যান্ত্রিক ত্রুটি পেয়েছিলেন কিনা, এটা কি ওনারা আমাদেরকে বলবেন কিনা?
বললে আমাদের জন্য ভালো হতো, আমাদের বুঝতে পারতাম। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু তাকে ল্যান্ড করতে হয়েছে। সে যান্ত্রিক ত্রুটিটা উনি কখন বুঝতে পারলেন? যখন উনি অলরেডি ফ্লাইটে উঠে গিয়েছেন, তখন উনি বুঝতে পারলেন যে উনার যান্ত্রিক ত্রুটি হয়েছে। সেই যান্ত্রিক ত্রুটিটা আসলে কিভাবে তাহলে হলো? কিভাবে, এটা অনেক রকম কোশ্চেন আসতে পারে, এবং কোশ্চেন গুলো আসলে এখন কেউ করবে না, কিন্তু আমি মনে করি যে কোশ্চেন আমাদের রাখতে হবে। কোশ্চেন রাখতে হবে এটা, এবং এবং এয়ারফোর্সের যে এটা যান্ত্রিক ত্রুটির কারণে একটা ঘটনা, এটা ইন্টারনাল এয়ারফোর্সের ব্যাপার, এভাবে বলে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। এই কারণে যে এটা একটা ন্যাশনাল ইনসিডেন্ট এখন। এটা একটা কলেজকে হিট করেছে, এবং 100-র উপরে লোক আহত হয়েছে, অনেক বাচ্চারা মারা গিয়েছে। অবশ্যই তাদের বাবা মায়ের উচিত সু করা, মামলা করা, এবং জানতে চাওয়া যে এই এটা কোনো ত্রুটিপূর্ণ ছিল কিনা। এবং আমার মতে যে এয়ারম্যান বা যারা সকালবেলা চেক করেছেন, আমরা অবশ্যই তাদের মন্তব্য আশা করব, এবং তদন্তে তাদের পরিষ্কারভাবে আমরা চাইবো যে জাতির কাছে, স্পেশালি এই বাবা মায়ের কাছে, যাদের বাচ্চারা মারা গিয়েছে তাদের কাছে ওনারা ক্লিয়ার করুক যে তারা সবকিছু ক্লিয়ারলি পেয়েছিলেন, যার কোনো যান্ত্রিক সমস্যা ছিল না। এবং আমি এটাও মনে করি, যেহেতু পার্শ্ববর্তী দেশ থেকে অনেক রকমের ইয়ে হচ্ছে, অনেক রকমের উস্কানিমূলক কার্যক্রম হচ্ছে, হাসিনার এখনো লেসপেন্সাররা বিভিন্ন জায়গায়, মিলিটারিতে, এয়ারফোর্সে বলেন, সচিবালয় বলেন, বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে। তারা একটা শ্যাডো গভর্নমেন্ট চালাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, এটা ওপেন সিক্রেট, এটা লুকানোর কিছু নাই। তারা ইউনিস গভর্নমেন্টকে ফল করে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করার জন্য দে উইল গো এনি হাসিনা তো বলেছেন উনি ঢাকা অ্যাটাকের প্ল্যান করছেন, একের পর এক উনি স্যাবোটাজ করে যাচ্ছেন। এই কারণে এই কোশ্চেন গুলো আসবে। আমার জানার ইচ্ছা যে 8 বা 7 জন ক্রু ওটা চেক করেছিলেন সকালবেলা, ওনাদের অ্যাকাউন্ট গুলো চেক করা হোক, ওনাদের সাথে কোনো বড় ধরনের টাকা পয়সার লেনদেন হয়েছে কিনা কোনো বাইরের কোনো রাষ্ট্রের অথবা আমাদের দেশের ভেতরে কারো, এটা অবশ্যই চেক করা উচিত। তাদের স্টেটমেন্ট চেক করা উচিত, তাদের কোনো রিসেন্টলি কোনো বাইরের কোনো ব্যক্তির সাথে, ব্যক্তিবর্গের সাথে, তাদের কোনো সিভিলিয়ান ব্যক্তিবর্গের সাথে তাদের কথা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে ফাইন এন্ড ওকে, সমস্যা নাই, কিন্তু প্রশ্ন রাখতে অসুবিধা কি? আজকাল দেখছি যে প্রশ্ন করলেই সবাই ক্ষেপে উঠছেন। প্রশ্ন মানে আপনার উত্তর দেন যদি মনে করেন যে না এটা এবং এটা এই জন্যই বললাম যে এটা এয়ারফোর্স ইন্টারনাল বিষয় বলে চলে যাওয়ার সুযোগ নেই। এই জন্য এখানে অনেকগুলো বাচ্চা মারা গেছে, আল্লাহর ওয়াস্তে বাচ্চাগুলোর দিকে তাকান। সো এই জিনিস প্রশ্নগুলো আমার মাথায় এসেছে। এটা তো জ্যামিংও করে দেওয়া যায় স্যার, তাই না? যে আমি যদি একটা ছোট একটা সেন্সর রেখে দেই, এবং কোনো অন্য দেশে কোনো প্রতিষ্ঠান তো এটা জ্যাম করে দিতে পারে, এবং তখন হয়তো বা রাস্তার মধ্যে তার সমস্ত কমিউনিকেশন অফ হয়ে গেছে। এরকমটা এয়ারফোর্সের ভেতর থেকেই শুনলাম যে এরকম হওয়া অসম্ভব না। সো এই সবগুলো মিলেই কিন্তু কোয়েশ্চেনটা আসতে হবে যে সম্পূর্ণ এত চৌকস এবং ট্যালেন্টেড একজন পাইলট যিনি উঠলেন, তার যে এয়ারক্রাফটে উনি উঠেছিলেন, সেখানে যারা এটা চেকিং এর দায়িত্ব ছিলেন, সেখানে যদি কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে পরবর্তীতে কি সমস্যা হয়েছিল, কেন আকাশ থেকে তার সমস্ত কমিউনিকেশন, আমরা যেটা শুনলাম তার হাইড্রোলিক ইয়েও বন্ধ হয়ে গেছে, সমস্ত জিনিস মানে অ্যাজ ইফ কেউ এটা জ্যাম করে দিয়েছে। এবং তার লাস্ট কথা কি ছিল, লাস্টে কি তাকে কোন সময় তাকে ইজেক্ট করতে বলা হয়েছিল, এবং তাকে কি ওই মাইলস্টোনের ওইখানেই কি তাকে ল্যান্ড করতে বলা হয়েছিল, নাকি অন্য কোথাও বলা হয়েছিল, নাকি সে ইজেক্ট করার পরে ওইটাকে কন্ট্রোল করে এখানে নিয়ে আসা হয়েছে? অনেক কোশ্চেন আমার মনের মধ্যে, এবং আমার প্রত্যেকটা কোশ্চেনই ভ্যালিড, কিভাবে ভ্যালিড আমি পরে আসছি। হ্যাঁ, তা আমি শুধু এই প্রশ্নের উত্তরে ইয়া না যে এটা যান্ত্রিক ত্রুটি এবং এখানে পাইলট চেষ্টা করেছেন, পাইলট চেষ্টা করেন অবশ্যই, সে খুবই ট্যালেন্টেড, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যে প্রশ্নগুলো করলাম যে যারা এটা চেকিং করেছেন, তাদের বক্তব্য এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হোক, এবং জাতির সামনে সেটা প্রকাশ করা হোক। এবং সেকেন্ড হচ্ছে যে যদি তাই হয় তাহলে এর পথে কি সমস্যা হলো, এটা এয়ারফোর্স ক্লিয়ার করুক। আচ্ছা, আজকে যে উনার সলো ছিল, এটা কি মানে আমি অবশ্য সব টেলিভিশন পত্রিকার নিউজ তো দেখি নাই। এটা কি বাইরে এসেছে নাকি? আমি জানি এটা না। কয়েকটা আমি গণমাধ্যমে দেখতে পেলাম, জি। আচ্ছা, তার মানে বিমান বাহিনী এটা স্বীকার করেছে। তাহলে তো যদি সলো থেকে থাকে সেই কাল আজকে তো নিশ্চয়ই আপনাদের এই যে ট্র্যাডিশন অনুযায়ী ওই যে পানি ছিটানো হয়, তারপরে সিগারেটের প্যাকেট, কিন্তু হওয়ার কথা। হুম, সিগারেটের প্যাকেট right. দেয়। হয় আর কি, এটা আমি যখন এয়ারফোর্সের এনভায়রনমেন্টে ছিলাম তখন আমি দেখেছি যে সলোতে এরকম অনুষ্ঠান হয়ে থাকে। তো সেখানে আমার মনে হয় আজকে এটার আরো বাড়তি কিছু বাড়তি প্রিপারেশন। কিছু প্রিকশনের কথা ছিল, বা মানে একদম মানে যেখানে, এটা তো এমন না যে হঠাৎ হঠাৎ হয়, প্রত্যেক দিন কিন্তু এই ধরনের মিশন হচ্ছে। ওরা তো এগুলোকে মিশন বলে, এই যে ফ্লাইং টাইম গুলোকে 1 ঘন্টা করলে একটা মিশন, প্রত্যেকদিন এভরিডে দেয়ার আর মিশনস, এবং আমাদের জনবসতিপূর্ণ ঢাকার উপরেই হচ্ছে। অন্যদিন কোনো কিছু হচ্ছে না। আজকে যেখানে একটা এক্সট্রা প্রিকশনস একটা অবস্থা, একজন চৌকস অফিসার অবশ্যই সবকিছু চেক করেছেন, তাকে চেক করে উঠানো হয়েছে। তাহলে এমন কি হয়েছিল, ইনফ্যাক্ট তার লাস্ট কমিউনিকেশন কি হয়েছিল, সেগুলোকে আমরা জানতে পারবো। আমার মনে হয় ব্ল্যাক বক্স অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যদি ব্ল্যাক বক্স না থাকে, ব্ল্যাক বক্স ছাড়া একটা
যুদ্ধ বিমান উঠে গেল, এটা 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 তো 2025 সালে হওয়ার কথা না, হওয়া উচিত না। স্যার আপনারা বিভিন্ন দায়িত্ব নেওয়া যায় কিনা, যেহেতু আপনি রিটায়ারমেন্টে গিয়েছেন, আপনাকে এখন এই দায়িত্বে রাখা হলো, বা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় আপনাদের সাক্ষী টাক্ষী নেওয়ার জন্য কি ডেকেছে কিনা? এটা যে রেগুলারলি মনে হয় মাত্র আনমিউটেড হলো, সাক্ষী নেওয়ার জন্য ডাকা হয়েছে বিডিআর যে কমিশন। এবং আমি খুব আনন্দিত যে আমার মনে আছে যে আমি 20 অগাস্ট বা এরকম মানে জাস্ট অগাস্টের পরপরই কনসোলার ভাইয়ের প্রোগ্রামে এসে বলেছিলাম যে এগুলো আমার প্রশ্ন, জাস্ট আমার 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 প্রশ্ন। এবং তারপরে আমার প্রশ্ন রাখার পরে আরো অনেকে প্রশ্ন করেছেন, তারপরে কিন্তু তদন্ত কমিশন গঠিত হয়েছে। এবং তারপরে আরো এখন এটা নিয়ে, এবং এখন কিন্তু আরো অনেক কিছু বের হয়ে আসছে। প্রশ্ন করতে হয়, যে জন্য আমরা আজকে আবার প্রশ্ন করছি, যে প্রশ্ন করতে হয়। এবং মানে এখন আর সেই যুগ নাই যে আপনি বলবেন যে এটা আমাদের ইন্টারনাল ব্যাপার। কিছু আপনার ইন্টারনাল ব্যাপার না, এই 12-16 কোটি মানুষের পয়সা দিয়ে এই প্লেন কেনা হয়েছে, আপনার অস্ত্র কেনা হয়েছে, আপনার বুলেট কেনা হয়েছে, সবকিছুই জনগণের ব্যাপার, কোনো কিছু ইন্টারনাল না। আজকে এদের বাচ্চাদের মেরে ফেলেছেন, এদেরকে পুড়িয়ে ফেলেছেন, এটা আপনার ইন্টারনাল ব্যাপার নাই? অন্য কোনো দেশ হলে এতদিনে সু করে দিত, একদম সু করে দিত, এদের বাবা মা এসে প্রতিষ্ঠানের নামে সু করে দিত যে ইউ অ্যান্সার মে, যে তোমাদের হোয়াট ওয়েন্ট রং। বাংলাদেশি মানুষজন খুব নাইভ, খুব ভালো, কথায় কথায় মামলা ইয়ে করে না। আর আর্মি শুনলে মনে করে যে 10 খুন মাফ, কোনো খুন মাফ নাই। এদের প্রত্যেকের 1 টাকা 1 টাকা করে জমিয়ে আপনারা এইসব এয়ারক্রাফট কেনেন, এগুলা লোপাট করেন, এগুলো হাজার হাজার কোটি টাকা দূরে দূরে। আপনারা কেন এরকম একটা সবসময় একটা সুপিরিয়র কমপ্লেক্স নিয়ে বসে থাকেন যে আমরা মিলিটারি, আমরা এয়ারফোর্স, আমরা কারো কাছে উত্তর দিতে বাধ্য না? আপনারা বাধ্য, 100 ভাগ বাধ্য, এবং আপনাদের বলা উচিত। এবং যেভাবে এই যে বিভিন্ন টেলিফোনের কনভারসেশন বিভিন্ন জায়গায় প্রকাশ করা হয়েছে, আপনারা ব্ল্যাক বক্সে লাস্ট কি কমিউনিকেশন করেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে বলতে পারি এটা তারা কখনো প্রকাশ করবে না। লাস্ট এই তৌকিরের সাথে গ্রাউন্ডের কি কথা হয়েছিল? সে কি পরামর্শ চেয়েছিল যে স্যার আমি কি এখন ইজেকশন করব, করার কথা যেহেতু সে সলো? অথবা ওনারা কোন পয়েন্টে তাকে ইজেকশন করতে বলেছে, এবং কোথায় সে তাকে ল্যান্ড করার জন্য তারা পরামর্শ দিয়েছে? কেউ না কেউ কথা বলেছে, সেটা যদি ওনাদের সাহস থেকে প্রকাশ করুক। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা ওনারা প্রকাশ করবেন না, কারণ এটার আমি যখন আশরাফ মারা যায় আমি সমস্ত জায়গায় যে এই এই উত্তরটা আমি পাই নাই। এই যে তারা এই ধরনের হাস্যকর কথা বলার চেষ্টা করবে যে ব্ল্যাক বক্স ছিল না, ব্ল্যাক বক্স নাই, ব্ল্যাক বক্স তো থাকতে হবে ভাই। এয়ার এয়ার কেস ইনভেস্টিগেশন তো আমরাও দেখি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে। হ্যাঁ, মানে এখন ওই সময় নাই যে আপনি কিছু একটা বুঝিয়ে দিবেন মানুষকে। সবার কাছেই কিছু না কিছু পড়াশোনার ম্যাটেরিয়াল আছে, সবার ব্রেইন আছে, সবাই বিভিন্ন বিষয়ে অনেক এক্সপার্ট। গ্রামের মানুষজন তো কত কিছু বোঝে, কাজে একপাক্ষিক ভাবে কথা বলার আসলে কোনো সুযোগ নেই। সো বিডিআর ঘটনার পরে হ্যাঁ, সাক্ষীর জন্য আমাদেরকে ডাকা হয়েছিল, এবং আমি প্রপারলি সাক্ষী দিয়েছি। এবং আমি আশা করছি যে এটা সুন্দরভাবে ইয়ে হবে, জাতির সামনে রিভিল হবে। তো বলেছেন গভর্নমেন্ট যেটা রিভিল হবে। কিন্তু রিটায়ার্ড কোনো অফিসারদেরকে এখন পর্যন্ত আমার জানা মতে কাউকে কোনো ফেসিলিটিস বা অথবা কাজে ফেরত দেওয়া, ইউনিফর্ম ফেরত দেওয়া, বা বিভিন্ন যে যেভাবে অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে এরকম কোনো কিছু করা হয়নি। আমাকে সেনাবাহিনী থেকে একটা বোর্ডে ডাকা হয়েছিল, যেখানে আমার অ্যাপ্লিকেশনটা, যেখানে যখন ওনারা অফিসিয়ালি বললেন যে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন গুলো দাও, আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, এবং আমাকে ডাকা হয়েছিল। সে ডাকা পর্যন্ত সেখানে গিয়েও আমি আমার কথা বলে এসেছি, কিন্তু এটার কোনো ডিসপোজাল বা উত্তর আমাদেরকে দেওয়া হয়নি যে আমাদেরকে কোনো মানে কোনো ধরনের ফেসিলিটি অথবা কোনো কাজে আমাদেরকে ওনারা নিয়োগ করতে চান কিনা, এই ধরনের কোনো বিবৃতি বা কোনো কিছু আমরা আর্মি থেকে পাইনি। সো আসলে আমি কিছু পেয়েছি কি পাইনি, আমি আসলে এগুলো বলার জন্য আসি না। কিছু এরা দিচ্ছে না, 15 বছর ধরে দিচ্ছে না, এখন যারা লেসপেন্সার আছে তারা আমাকে দিবে এমন আশাও আমি করি না। হ্যাঁ, আমাকে আল্লাহ খাওয়াচ্ছেন, কোনো সমস্যা নাই। আমি কেন কথা বলতে এসেছি আজকে? আমার হাজবেন্ড মারা গিয়েছে ওই দুঃখ থেকে কথা বলতে এসেছি না। আমার খুব কষ্ট লাগছে যে এই যে পাবনা আমার হাজবেন্ডও পাবনা ক্যাডেট কলেজের ছিল, এই ছেলেটাও ক্যাডেট কলেজের। তো খুব দেখে এসে একটা প্রিফেক্ট ছিল, একটা ক্রস বেল্ট হোল্ডার, কি স্মার্ট, কি নিষ্পাপ তার চেহারা। আমার বুক ফেটে গিয়েছে যে মানে এই ছেলেগুলোই কেন এরকম তানজিমের মতো ছেলে, ওদের মতো ছেলেগুলো যেগুলো কিনা ভালো, ওইগুলাকেই দেখেন যে টার্গেট। আমার কাছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, মানে ও যদি বেঁচে থাকতো তাহলে আমরা জানতে পারতাম যে কি হয়েছিল বা কখন হয়েছে। ও তো বেঁচে নেই, ওকে তো আমরা, এটা যেমন আমার কষ্ট লাগছে, আবার এই যে বাচ্চাগুলা পুড়ে কান্না করে, ছোট ছোট বাচ্চা, ভাই 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা। আজকে আমাদের দেশে কালচার শুরু হয়েছে ভালো মানুষের কালচার, না যে ভালো মানুষ হতে হবে, দেশে ভালো করার জন্য কালচার ইয়ে করতে হবে, কোরআন কোট করার কালচার এসেছে। আল্লাহ কোরআনে কোট করেছেন যে আল্লাহ আপনাকে নরকে আবার নতুন করে লাহম দিবেন, গোশত দিবেন, আপনাকে নতুন করে চামড়া দিবেন, আবার আপনাকে পোড়াবেন। এই যে আজকে যে আগুনে বাচ্চাগুলো পুড়ে গেল, যদি কেউ সাথে সংশ্লিষ্ট থাকেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনার এই চামড়া আল্লাহ আবার গজাবেন, এবং এই দুনিয়ার থেকে 1000 গুণে বেশি
সেই আগুনের উত্তপ্ততা, ভয়াবহতা, জাহান্নামের ভয়াবহতা, প্লিজ এটাকে ভয় করুন, প্লিজ আল্লাহকে ভয় করুন, প্লিজ প্লিজ এই ছোট ছোট বাচ্চাদের এই ফুটেজ গুলা একবার একটু দেখুন। যদি আপনাদের কোনো মনে করেন কোনো গাফিলতি আছে, সংশ্লিষ্ট কোনো একটা কথা যদি আপনারা তদন্তে এসে বলেন, মানুষকে বলেন যা আমাদেরকে হেল্প করবে, জাতিকে সাহায্য করবে, সার্বভৌমত্বকে সাহায্য করবে, আল্লাহর ওয়াস্তে কথা বলুন। আপনারা চুপ করে আছেন, আমরা তো তেমন কিছু জানি না, আমাদের আন্দাজ থেকে, প্রশ্ন থেকে, আমাদের ইমোশন থেকে আমরা কথা বলছি, অথচ আপনারা জেনে বুঝে চুপ করে আছেন। শত শত মানুষ আমি বলতে পারি, আপনারা ভয় একটা রিয়েক্ট দিচ্ছেন না, একটা পোস্ট দিচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি কোন একটা ইয়ের মধ্যে, কোন মিলিটারির বা ইয়ের মধ্যে, মানে যারা সার্ভিং আছেন তারা মানে খুব গা বাঁচিয়ে লিখছেন। কেন ভাই, এত কিসের ভয়? কেন এত ভয়? এতদিন পরে কিসের ভয়? এবং আমি লাস্ট একটা কথা বলবো স্যারের কাছে যাওয়ার আগে, আপনারা যারা ডিজিএফ এনএসআই যে স্যারা বললেন যে আমরা বিভিন্ন সময় মনে হচ্ছে যেন আপনাদের সংশ্লিষ্টতা ছাড়া তো এই স্যাবোটাজ গুলো সম্ভব না, এক এক পর এক একটা ঘটনা আপনারা তো আগে থেকে ফোনে সব শুনতে পান, তাহলে এত বড় বড় ঘটনা হয়ে যাচ্ছে, ভিডিও হয়ে যাচ্ছে, ম্যাসিভ আকারে মিডিয়াতে চলে আসছে। আগে তো হাসিনার আমলে তো মিডিয়া খুব হাইলি কন্ট্রোল ছিল, মিডিয়া কন্ট্রোল রুমই ছিল ডিজিএফ এর ভিতরে। এখন তো আমরা দেখতে পাচ্ছি যে যেটা সামনে আনা দরকার সেভাবে হচ্ছে। আপনারা যে কাজগুলো করছেন, আপনারা যদি এটাই করবেন তাহলে আপনারা হাসিনাকে যেতে দিলেন কেন? রেখে দিতেন ওনাকে। উনি যখন চলে গিয়েছে এবং যেতে বাধ্য হয়েছে, ইউ চেঞ্জ ইউর সাইড নাও। উনি আপনাদেরকে বাঁচাতে পারবেন না, আই গ্যারান্টি ইউ। আপনারা ভাবছেন যে হ্যাঁ একটা বছর পরে হোক না ইলেকশন, বিএনপি আসুক বা ইয়ে আসুক, আমাদেরকে তারা সেফ দিবে, এরকম কথা হয়েছে, আমরা পরবর্তীতে আওয়ামী লীগকে আবার বিএনপির নামে এরকম করে নিয়ে আসবে। এটা যদি আপনারা ভেবে থাকেন, বোকার স্বর্গে বাস করছেন। প্লিজ চেঞ্জ ইউর সাইড রাইট নাও। এই বাচ্চাগুলির দিকে তাকান, এতগুলো মানুষ মারা যাচ্ছে, এতগুলো ঘটনা আসছে, ধর্ষণের ঘটনা হচ্ছে, এগুলো আপনারা প্লিজ একটু দেখেন এবং আল্লাহর কথা একবার ভাবেন। ফিয়ার আল্লাহ, ফিয়ার আল্লাহ এট দিস পয়েন্ট, এন্ড আল্লাহর ওয়াস্তে আপনাদের সাইড চেঞ্জ করেন, দেশের পক্ষে আসেন। আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আপনাদের কাজ, অন্য দেশের পক্ষ হয়ে এই দেশের মানুষকে মেরে ফেলা আপনার কাজ না। ধন্যবাদ। সেটার জন্য তো তাদের কচুক্ষেতে একটা বিশাল বাহিনী আছে, কচুক্ষেতিদের দিয়ে তারা অনেক কাজ টাজ করায়, সেটা সফলভাবেই তিনি করে যাচ্ছেন ওয়াকার এখন পর্যন্ত। বাট ওয়াকারকে মাথায় রাখতে হবে সেই দিন আর এখন নাই। তার সেনাবাহিনীর ভেতরেই ক্যান্টনমেন্টে হাসান নাসির সহ যাদেরকে তিনি এখন মানুষের সামনে বেইজ্জতি করার চেষ্টা করে যাচ্ছেন, তাদের পাশে আমরা আছি। যাই হোক প্রিয় দর্শক, আমরা দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি। যে একটা বিষয় হচ্ছে এইটার সাথে কোনো স্যাবোটাইজের কোনো ঘটনা ছিল কিনা একটা বিষয়, আরেকটা বিষয় যদি দুর্ঘটনাও এটা হয়ে থাকে তাহলে আমাদের দেশের আমি মনে করি যে মাঝে মধ্যে যেটা ক্যাপ্টেন শাহনাজ বললেন, ক্যাপ্টেন শাহনাজের ওনার স্বামী তিনি যখন আশরাফ ভাই যখন মারা যান ওই সময় এটা নিয়ে এত আলোচনা হয় নাই। এটা আলোচনা না হওয়ার কারণ হচ্ছে সেটা কোনো সিভিলিয়ান কোনো জায়গায় এটা হয় না, এটা একটা ফাঁকা জায়গার মধ্যে ক্র্যাশ হয়েছিল। এখন একজন মারা গেল সেটাও তো জীবন, এবং একজন পাইলট যেটা বললেন আজকে, যে আজকে তার সলো ছিল, একটা সলোতে আসতে গেলে একজন পাইলটের পেছনে দেশের 50 কোটি 100 কোটি টাকা পর্যন্ত খরচ হয়। যদি নাকি আমি ধরি ম্যাডাম, এটা প্রতি মিনিটে এক আপনাদের একটা মিশনে আমি যতটুকু জানি, এক একটা মিশনে অর্থাৎ 1 ঘন্টা যদি সে ফ্লাই করে, ওদের ফুয়েল, বিমানের ফুয়েল তো খুবই এক্সপেন্সিভ, অলমোস্ট 10 লাখ টাকা খরচ হয়। তাহলে কেউ যদি 100 মানে ধরেন তার লগ বুক এসছে যে সে যদি 100 আওয়ার্স ফ্লাই করে থাকে, তারপরে তার পেছনে কোটি কোটি টাকা গভর্নমেন্ট খরচ করেছে না, প্রায় এবং 17 তাকে কোটি সে টাকা। ট্রেন করেছে, সেই তো মানুষটাও এই যে মারা গেল, আমার এয়ারক্রাফটও চলে গেল। জি, সবচেয়ে আমি বড় যেটা কথা বলতে যে চাচ্ছিলাম, আমাকে একটু বলার সুযোগ দেন, আমরা কি চাচ্ছি? আমরা যে প্রশ্নগুলো করেছি, দুর্ঘটনা হলে ভালো, এটা ক্লিয়ার করেন, যেটা দুর্ঘটনা এই কারণে দুর্ঘটনা, দেয়ার ইজ নাথিং ইন দ্য ব্ল্যাক বক্স, এইটা মানে ক্লিয়ার করেন, হ্যাঁ কিছু পাওয়া যায় নাই। আর যদি এটা দুর্ঘটনা কিনা না হয় এবং অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া যে প্রশ্নগুলো আমরা তুলেছি সেটাও ক্লিয়ার করেন। এবং এটা ক্লিয়ার ভাবে শোনার রাইট সবার আছে, এই কারণে কারণ এটা শুধুমাত্র ক্যান্টনমেন্টের ভেতরে ঘটে নাই, এটা একটা কলেজকে হিট করেছে, 100-এর উপরে অলমোস্ট ছাড়িয়ে গেছে আহত, এবং 20-র উপরে আমরা শুনলাম যে মারা গিয়েছে। এটা কিন্তু খুব সিভিয়ার কেস, সারা পৃথিবীতে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা এখনো যদি মনে করে থাকেন যে এটা নিয়ে কাউকে আমার কিছু বলার দরকার নাই, উই আর দ্য এলিট। আমাদের হ্যাঁ, আজকের এই আলোচনার সবচাইতে বড় কারণ আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে প্রথম আলো আজকে ঘটনার পরপরই তিনারা সংবাদ করেছেন বিশাল বড় করে, যে এটা হচ্ছে গিয়ে আপনার এই হচ্ছে তাদের শিরোনাম। সো সেটাই সেটাই ইলিয়াস ভাই, আমাকে একটা তদন্তের একটা আগে মিনিট, একটা কথা আসলে না বললেই না পারছি না। মানে কিছু কিছু জিনিস, মানে আপনার
মানে আমি ধরে নিলাম মানে দুর্ঘটনা ধরে নিলাম এটা নিছক দুর্ঘটনা, কিন্তু এতগুলা জিনিস আসলে একের পর এক ঘটছে। এবং দেখেন কিছুদিন আগে মানে পাকিস্তান এবং ভারত তাদের শক্তি প্রদর্শন করলো থ্রু এয়ারফোর্স, তাই না? মানে যেখানে খুব বিশ্রী ভাবে ভারত হেরে গেল। এখন মনে হচ্ছে যে তারা কিছু কি তাদের শক্তি প্রদর্শনের জন্য এরকম একটা কাজ করলো কিনা, জ্যামিং করে দেখালো কিনা, কাউকে কোনো মেসেজ দিতে চাইলো কিনা, এইসব প্রশ্ন তো আসতেই পারে। হ্যাঁ, যেহেতু এটা খুব রিসেন্ট ঘটনা এবং তাদের কিন্তু একটা এয়ারলাইন, কমার্শিয়াল এয়ারলাইনও ক্র্যাশ করেছে, সেটা নিয়ে অনেক কোয়েশ্চেন উঠছে। আমি আমাদের এই ধরনের ডিসকাশনের উদ্দেশ্য কি, যাতে ভবিষ্যতে সবাই সাবধান হয়। ভবিষ্যতে এয়ারফোর্সের এয়ারক্রাফট গুলো নিয়ে আরো বেশি সচেতন হওয়া দরকার। এবং অলসো কমার্শিয়াল, নেক্সট ইজ কামিং কমার্শিয়াল এয়ারক্রাফট, বাংলাদেশ বিমান, যে ইন্টারন্যাশনাল গুলো হয়তো বা ওরা তো সাহস পাবে না, তাদেরও চেক করা উচিত, রিচেক করা উচিত, অনেক বেশি প্রিকশন নেওয়া উচিত। এই কথাগুলো যদি এই কশন গুলা নিতে সাহায্য করে, তাহলে এটা হেল্প করবে। এবং ভবিষ্যৎ যে স্যাবোটেজ গুলো এই যে একের পর এক হচ্ছে, আমরা তো মিল খুঁজে পাচ্ছি। আরেকটা কথা মনে পড়লো যে আশরাফ একদিন, আমার মনে আছে 2009-এ তো আমি চাকরি ছাড়লাম 2009-এর জুলাইতে, 2009-এর জানুয়ারি থেকে আপনার মার্চ এপ্রিল, এখনো যদি ব্যাকডেটে এয়ারফোর্স খোঁজে নেয় তাহলে জানতে পারবে, একদিন আশরাফ সন্ধ্যা 8টার সময় একটা কল পেলো তার এয়ারবেস থেকে। সে খুব মানে বিরক্ত হলো যে ওই সময় আসলে মানে যে কাজে তাকে ডাকা হয়েছে ওই কাজটা তার করার কথা না। সে একদম ড্রেস পরে, তাদের যে ড্রেস থাকে ওই ড্রেস পরে সে গেল এবং আসলো। সে এসে বললো যে মানে এমন একটা জিনিস আমাকে করতে হলো, আসলে খুব মানে খারাপ লাগলো। কি করতে হলো? ও তখন MiG-29-এর পাইলট ছিল। হঠাৎ করে মানে ওই যে জয়, শেখ হাসিনার যিনি পুত্র, উনি তো ওই MiG-29 গুলাকে মানুষের সাথে পরিচয় করাতেন যেগুলো তো আমার মা কিনছে, অ্যাজ ইফ এটা ওনার পার্সোনাল গ্যারেজে রাখা ওনার পার্সোনাল কার। উনি কিন্তু এইভাবে ওনার কিছু আমেরিকান ফ্রেন্ড আসছে, তাদের সাথে উনি ড্রিঙ্ক করছিলেন, এক পর্যায়ে উনি বলছেন চলো তোমাদেরকে এয়ারক্রাফট দেখাবো। উনি ওই সময় এয়ারফোর্সের ওই সময়কার বেসকে, আমি বললাম তো এটা তদন্তের সাপেক্ষে, যদি ওনারা আমাকে ডাকতে চায় আমি বলবো কোন সময় কি হয়েছে, ডাকেন আমাকে দেখি। তো ওখানে ফোন করেছে, তখন উনি বাধ্য হয়েছেন, কি করবেন, যিনি বেস কমান্ডার উনি মানে তখন আশরাফই ছিলেন, যে আশরাফ তুমি এসে একটু দেখাও। মানে সে গিয়ে ওনার গাড়িটা দেখাবেন, মানে উনি বেলম্যান হ্যাঙ্গারে যে MiG-29 দেখাবে জয়কে, জয় কিছু সাদা, যেখানে ফরেনারদের যাওয়ার কথা না ক্যান্টনমেন্টে, তাদের অনেক প্রোটোকল থাকার কথা, সে ওখানে গিয়ে প্লেনে উঠে দেখাচ্ছে এটা এরকম। সে কিছুই জানে না কিন্তু এয়ারক্রাফটের, মানে একজন পাইলটকে সে থাকতে বলছে, ও উনি দেখাচ্ছে অ্যাজ ইফ সে তার গাড়িটা দেখাচ্ছে। হুম। তারা কিন্তু এইরকম ফ্যাসিস্ট ছিল। এই ঘটনাটা আমি জানি, কারণ দিন আশা খুব আপসেট ছিল যে এরকম ঘটনা ঘটেছে, যে এরা তো মনে করে যে দেশের সম্পত্তি তাদের নিজের, তার মায়ের সম্পত্তি, অ্যাজ ইফ সে তার গাড়ি দেখাচ্ছে। আমি একটা অফিসার, আমাকে রাত্রেবেলা তারা কল করে নিয়ে গেছিল আউট অফ নোওয়্যার। এই ধরনের প্রোটোকল আমরা মেনটেন করতে পারি না, একটু সিভিয়ার সমস্যা হয়ে যাবে। এই কাজ কিন্তু তারা করেছে। এবং এই যে জিনিসগুলা মানে এই এক MiG-29 কিনে শেখ হাসিনা অনেক জায়গায় নিজের নাম ফাটিয়েছে, তার ছেলে ইয়ে করেছে। সেই জায়গাটাতে মানে এখন যদি আমরা এই জায়গাটাও হারাই, যে এখনো আমরা ভারতীয় ইনস্ট্রাক্টর রেখে দিয়েছি, তাদের হেল্প ছাড়া আমরা থাকতে পারি না, তাদের আহ, আহ, তাদের লোকজন জ্যামিং করে আমাদেরকে একটা এয়ারক্রাফট ফেলে দিয়ে আমাদেরকে দেখাচ্ছে, এরকম যদি হয়ে থাকে এটা খুবই ওয়ার্নিং এবং অশনি সংকেত আমাদের জন্য, আমাদের সার্বভৌমত্বের জন্য। জি, প্রিয় দর্শক, ক্যাপ্টেন শাহনাজ শুরুতেই যে বক্তব্যটি দিয়েছিলেন, আমি মনে করি সরকারের উচিত, প্রথম কথা হচ্ছে এখানে নিহত যারা যেসব পরিবারগুলো আছেন তাদের পিতামাতার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান আসামি করে মামলা করবেন। এই রাষ্ট্রের কাছে আপনি আপনার ক্ষতিপূরণ চাবেন, এটার কারণ জানতে চাবেন কিভাবে এই ঘটনা ঘটেছে। কারণ ডক্টর ইউনূস তিনি তিনার মতো দেশ চালাচ্ছেন, আমি বলছি না যে তার জায়গায় তিনি ব্যর্থ, কিন্তু তিনি দেশ চালালে পুরো দেশের খবর তাকে রাখতে হবে। তিনি একদিকে অর্থনীতি ঠিক করবেন, একদিক ঠিক রাখবেন, আরেক দিক দেশের পুরো গোয়েন্দা সংস্থার উপরে তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এইভাবে একটা দেশ চলতে পারে না। সো তাকে জবাব দিতে হবে যে এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, এটার পরবর্তীতে আর যে এই ধরনের ঘটনা ঘটবে না। উনি খুব স্পষ্টভাবে বলেছেন যে ৭ জন বা ৮ জন এই এটার প্রিপারেশনের জন্য ৩ ঘন্টা আগে থেকে এই বিমান যারা রেডি করেছে সেখানে কারা ছিল, তাদের সাথে সন্দেহভাজন কারো ফোনে আলাপ হয়েছে কিনা, ফোন নাম্বারগুলো কোনটা ছিল, তাদের অ্যাকাউন্টে গেল কয়েকদিন ধরে কোনো টাকা পয়সা জমা হয়েছে কিনা। কারণ আমি সবকিছু চিন্তা করি প্রথম আলো দিয়ে। প্রথম আলো যদি বলে বাংলাদেশের মানবাধিকার, এই জাতিসংঘের যে মানবাধিকার একটা তারা যে অফিস দিতে যাচ্ছেন সেটা হবে কি না হবে, প্রথম আলো যদি বলে চায়, আমি চাই না। প্রথম আলো যদি বলে চাই না, আমি চাই। এটা প্রথম আলো ঘটনার তদন্ত কমিটি গঠন হওয়ার আগে তারা তদন্ত প্রতিবেদন দিয়ে দিলেন যে এটা যান্ত্রিক ত্রুটি। তার মানে এখানে বিশেষ কিছু ছিল,
যেটা সরকারের খুঁজে বের করা উচিত। এখন সরকার মানে যদি বিমান বাহিনীর উপরে চাপিয়ে দেওয়া হয়, এখনো ক্যান্টনমেন্টে সেই দোসররাই আছেন। অতএব তাদের হাতে না, এটা প্রয়োজনে আ এ যেহেতু সিভিলিয়ান কিল হয়েছে এখানে, তাদের বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি হওয়া প্রয়োজন এবং সেটা যদি আমাদের সামনে প্রকাশ পায়, আমার মনে হয় এখানে ভেতরে কিছু ছিল কি ছিল না সেটা আমরা জানতে পারবো। যদি কিছু না থেকে থাকে, তারপরেও বিমান বাহিনীর আধুনিকায়ন দরকার। আমরা কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ দেখেছি, এখন আসলে এই 4th জেনারেশন, 5th জেনারেশন এইসব জায়গায় এসে সেই আগের মতো ওই নিচে দিয়ে যুদ্ধ না। যুদ্ধ এখন সব উপরে। সো এই জায়গায় আমার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে। আমার এই বিমানের আধুনিকায়ন করতে হবে। আমি হামলা চালাতে পারা এবং হামলা আমার আ থেকে বাঁচা ২ টা ব্যবস্থায় আমার আধুনিকায়ন করতে হবে। এই জায়গায় আমাদের মনে হয় নতুন করে ভেবে দেখা উচিত। আর কোনো মানুষের জীবন যাক, আমরা এটা চাই না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।